রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। সূর্যের এখনো সম্পূর্ণ উদয় হয়নি। দেখুন সূর্যটা সবেমাত্র উঠতে শুরু করেছে আর আমি আমার দৈনন্দিন কাজকর্ম এখন থেকেই শুরু করলাম। সকলকে গুড মর্নিং জানালাম, জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে অনেক কাজ করব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। ঠাকুরের পুজোর ফুল তুলে নিয়েই তারপর বাকি যে কাজকর্ম আছে সেগুলো করব। এই রঙ্গন গাছ থেকে ফুল তুলছি। মা লক্ষ্মীর প্রিয় রং হচ্ছে লাল। লাল ফুল হিসাবে আমার ছাদ বাগানে রঙ্গনী আছে, এটাই আমি পুজোতে ব্যবহার করি। আর এবার তুলছি অ্যাডেনিয়াম। মরুভূমির রানী বলা হয় অ্যাডেনিয়ামকে। এই অ্যাডেনিয়াম ফুলটা একদম চাপা ফুল, দেখতে ভীষণ সুন্দর। মা লক্ষ্মীকে দেবো বলে এই ফুলটাও আমি তুলে রাখলাম। আর ফুলগুলো যাতে ভালো থাকে তার জন্যই শালপাতায় মুড়িয়ে রাখছি, কারণ অনেক সকাল সকাল যেহেতু ফুল তুলেছি তাই ফুলগুলো আমি যখন পুজো করব শুকিয়ে যেতে পারে। এভাবে মুড়িয়ে রাখলাম, তাহলে ফুলটা ভালো থাকবে। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে ভয়েস ওভার দিতে ভীষণই কষ্ট হচ্ছে। যাই হোক, আমার এটা কাজ আমাকে করতেই হবে। এখন শুরু করলাম ছাদ পরিষ্কার করতে। আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করছি। ছাদের এই যে শাল গাছটা ডাল সেদিন ছেঁটে দেওয়া হয়েছিল, যার কারণে প্রচুর পাতা পড়েছিল। সেই পাতাগুলো ওই ভেতরে ভেতরে ছিল, পরিষ্কার করা হয়নি। এখন ছাদের পাতাগুলো মানে শাল পাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, মানে ভেতর থেকে বার করে আনলাম, এনে ফেলে দিচ্ছি। আমাদের দুর্গাপুজোয় আর মাত্র 29 দিন বাকি। বাঙালির এই ইমোশন, দুর্গাপুজো উপলক্ষে আমরা বাড়িঘর পরিষ্কার করি, কেনাকাটা করি, নিজে একটু ভালো থাকার চেষ্টা করি। মানে অনেকে ডায়েট করেন, যাদের প্রয়োজন আছে নিজেকে ভালো দেখানোর জন্য, নিজের লুকটা পুজোর সময় ভালো লাগার জন্য এখন থেকেই আমরা শুরু করে দিই আমাদের দুর্গাপূজার প্রিপারেশন। সেই মতো আমি আজ ছাদ পরিষ্কার করতে শুরু করেছি। এই ছাদ পরিষ্কার করে ওই যে ভাদ্র মাস চলছে, বেশ কিছু আলমারিতে কাপড় রয়েছে, যে কাপড়গুলো কবে একদিন ব্যবহার করা হয়, কিন্তু ভাদ্র মাসে পুজোর সময় সেই কাপড়গুলোকে মানে পুজোর আগে আমরা রোদ্রে দিই। অনেকে বলে ভাদ্র মাসে রোদ নাকি ভালো, ছাদে দিলে মানে কাপড়ে রোদ লাগালে ভালো হয়। তাই ছাদটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। ইচ্ছা আছে 2-1 দিনের মধ্যেই কাপড়গুলো রোদে দেব। দেখুন ছাদ বাগানের এই যে গাছের পাতাগুলোতেই ছাদ নোংরা হয়, এমনি তো বিশেষ নোংরা হয় না। ছাদ পরিষ্কার রাখলে পারে সব দিক থেকে সুবিধা হয়। যে সুবিধাটা প্রথম হয় সেটা হচ্ছে যে ছাদে কোনো জল জমে না, ড্যাম হয় না ছাদটা। আর এবার ওই যে ভেতরে বেশ কিছু টব আছে সেগুলো বার করে নিচ্ছি। বেলি ফুলের টবটা বার করেছি, এখন যেটা বার করছি সেটা হচ্ছে কারিপাতা গাছ। এই কারিপাতা গাছটাকে আমি খুবই ছোট্ট লাগিয়েছিলাম, 4 আঙুল মতো ছোট্ট চারা এনে। আর লাগানোর পরে কিছু একটা পড়ে চারাটা মানে ভেঙে গেছিল। ভেবেছিলাম গাছটা বোধহয় হবে না। আর তখন ছিল প্রচণ্ড গরম, একেবারে মে মাসের গরমে গাছটা লাগিয়েছিলাম। লাগিয়ে ওই ভেতরের দিকে গাছের ছায়ায় রেখে দিয়েছিলাম। গাছের একটাই শুকনো ডাল ছিল, মানে তার তরতাজা ডাল ছিল, তার থেকে পাতা বার হয়ে গাছটা হয়েছে। আর এই যে টবটা পরিষ্কার করে নিলাম, এই টবটাকে আমি একটা ভালো কাজে লাগাবো। এতে ছিল একটা তুলসী গাছ, মানে তুলসী গাছ আছে। টবটাতে প্রচুর ঘাস হয়েছিল, পরিষ্কার করতে গিয়ে ছাদে আবারও একটু ময়লা জমেছে। ময়লাটা পরিষ্কার করে নিলাম, মানে ধুলোবালি আর কি। যাই হোক, ছাদ বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। এখন কিছু ফুলের বীজ আমি এই বালতির ভেতরে লাগিয়ে দিচ্ছি। আগের দিন 2টো ডাল লাগিয়েছি, কিসের ডাল বলিনি। আজকে কি ফুলের বীজ লাগালাম সেটা শেয়ার করব না। যদি বীজ থেকে চারা বার হয় আর ডাল থেকে পাতা বার হয়ে গাছ হয়, তবেই বলবো কি ফুলের বীজ আর কি ফুলের ডাল আমি লাগিয়েছি। এখন চলে এসেছি আমার এই ব্যালকনিটা পরিষ্কার করতে। আমার বাড়ির একটা পোর্শন এখনও কমপ্লিট হয়নি, যার কারণে ওই ইনকমপ্লিট পোর্শনটা পরিষ্কার করে নিচ্ছি। যদি সম্ভব হয় পুজোর ছুটিতে এখানে মিস্ত্রি লাগিয়ে কিছু কাজ করানো হবে। তাই ঠাকুর ঘরটা ঝাড় দিলাম, আর বেডরুম
ডাইনিং ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি ব্যালকনি পরিষ্কার করতে। ব্যালকনি পরিষ্কার করে ময়লাগুলো ট্রেতে তুলে নিচ্ছি। ঝাড় দেওয়ার ভিডিও আর শেয়ার করিনি, কারণ ভীষণ ধুলো উঠছিল। এবার চলে আসলাম ঘর মুছে নিতে। উপরের সমস্ত ঘরগুলোই মুছে নেব। প্রথমেই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, আর বড় বেডরুমটা মুছবো, তবে সেই ভিডিও আর শেয়ার করিনি। আজকে অনেক রকম কাজের ভিডিও শেয়ার করব, তো তাই সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ঠাকুরঘর মুছে নিয়ে গামলায় বেশ কিছু জামা কাপড় ভেজাবো বলে জল আর শার্ট নিয়ে নিলাম। রোজ গরম জলে জামা কাপড় ভেজাই, আজ ঠান্ডা জলেই জামা কাপড় ভেজাবো। দেখুন, হাত দিয়ে জলের মধ্যে শার্টটা গুলে নিলাম। আর আমার স্কুলে পরার যে পোশাকগুলো, তারপর একটা পাতলা কম্বল, একটা ছোট চাদর, আর আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জি, আমার ব্যবহার করা একটা টোট ব্যাগ, এগুলো ভিজিয়ে দিচ্ছি। ওই যে কম্বল আর চাদরটা ভেজালাম, ওতে করে হারমোনিয়াম আনা হয়েছিল কলকাতা থেকে। যখন ছেলে মেয়ে বেশি দিনের জন্য গ্রামের বাড়িতে আসে, হারমোনিয়ামটা সাথে করে আনা হয়। আবার যখন বেশি দিনের জন্য কলকাতায় চলে যায়, তখন আবার সাথে করে নিয়ে যাওয়া হয়। ওই কম্বল আর চাদরটা হারমোনিয়াম বাঁধা ছাদার কাজে আমরা ব্যবহার করি। আর এই বালতির মধ্যে মেয়েদের ছেলে মেয়ের দুটো প্যান্ট ভিজিয়েছি। ছেলের প্যান্টটাই জিন্সের প্যান্ট একটু রং উঠছে বলে ওটা আলাদা বালতিতে রেখে দিলাম, যাতে রং না লেগে যায়। আর এই যে ঘরের মধ্যে রোদ এসেছে, তাই ইনডোর প্ল্যান্টগুলোকে রোদের মধ্যে একটু দিয়ে দিলাম, যাতে অল্প একটু রোদ পাই। এবার নিচে চলে এসেছি। এসে আগের দিনের রাত্রিবেলার বেশ কিছু বাসন আছে, ধুয়ে নিচ্ছি। ওই যে আগের দিন রাত্রিবেলায় ফুচকা করেছিলাম, সেই বাসনগুলো রয়ে গেছে। তখন আর বাসন ধুতে ইচ্ছে করেনি। সেদিন খুব গরম পড়েছিল রাত্রিবেলায়, যার কারণে বাসন আর ধুইনি। আকাশে ইতিমধ্যেই খুব মেঘ হয়েছে, আর ঝিরঝির করে বৃষ্টিও চলে এসেছে। আমার বাসন ধোয়া যদিও কমপ্লিট হয়ে গেছে, দেখুন বৃষ্টিতে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টির ফোঁটাগুলো এতটাই ছোট, ফোনের ক্যামেরাতে সেটা ধরা পড়ছে না। যাই হোক, নিজের রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে চাল কুমড়োর ঝাল রান্না হবে। আর এদিকে আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি। এই রকম কাচের সর্ষের তেলের বোতল আমার দুটো ছিল। যখন বাড়ি চেঞ্জ করছিলাম, একটা বোতল উটো পাটাতে হাত থেকে পড়ে ভেঙে যায়, তাই এই প্লাস্টিকের বোতলে বাকি তেলটা ঢেলে নিলাম। 1 লিটারের তেল দুটো কাচের বোতলে ঢালতাম। যেহেতু একটা ভেঙে গেছে, তাই প্লাস্টিকের ওই বোতলে বাকি তেলটা ঢেলে নিয়ে বাকি রান্নাটা শেষ করে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কুমড়ো। উচ্ছে আর কুমড়ো দুটোই ভাজবো, তবে আলাদা আলাদা ভাজছি। এর কারণ আছে, আমার মেয়ে উচ্ছে কুমড়ো একসঙ্গে ভাজলে খাবে না। কুমড়ো ভাজাটা খায়, আর উচ্ছেটা ও খেতে চায় না। তাই 2 রকমের ভাজা করা হলো, আলাদা আলাদা করেই ভাজলাম। উচ্ছে কুমড়ো একসঙ্গে ভাজলে খেতে ভালো লাগে, কিন্তু সেটা ভাজা সম্ভব নয়। রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আপনাদের দাদা ভাই স্কুলে বেরিয়ে গেছে। আজকে আর আমি স্কুলে যাব না, স্কুল থেকে একটু ছুটি নিচ্ছি, কারণ পুজোর অনেক কাজকর্ম আছে। রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে উপরে চলে এসেছি। দেখুন, আবারও জল এসেছে। এবার মোটা দানায় বড় বড় ফোঁটাতে বৃষ্টি পড়ছে। আজকে এত জামা কাপড় ভিজিয়েছি, কি করে যে জামা কাপড়গুলো শুকোবো সেটাই চিন্তার বিষয়। যাই হোক, চিন্তা করে আর লাভ নেই, চলুন জামা কাপড়গুলো কেচে নিই। তবে তার আগে এই যে আমার বাথরুমটা দেখছেন, বাথরুমটায় এত আয়রন জমেছে, খুবই খারাপ লাগছে। এত আয়রন আমার জমে না, জমেছে একটাই কারণে, আমার পায়ে লেগে ব্যথা হয়েছিল, পায়ে চাপ দিয়ে বসতে পারছিলাম না, যার কারণে বাথরুম বেশ কদিন পরিষ্কার করা হয়নি। এই যে মৃদু অ্যাসিডটা দেখছেন, অ্যাসিড দিয়েই পরিষ্কার করব, কারণ আমাদের ট্যাঙ্কির জলে ভীষণই আয়রন। ট্যাঙ্কিতে ফিল্টার বসানো হবে, ভাবছি পুজোর ছুটিতে ফিল্টারটা বসিয়ে নেব। না হলে এত আয়রন হচ্ছে, জামা কাপড়ও নোংরা হয়ে যাচ্ছে, বাথরুমও নোংরা হয়ে যাচ্ছে, আবার মাথার চুলও ভালো থাকছে না। এই কারণে ফিল্টার বসাতে হবে। তবে ফিল্টার যতদিন না বসানো হয়, এই আয়রনের দৌলতে ভীষণভাবেই বাথরুম নোংরা হয়। যাই হোক, নোংরা যাই হোক, এবার পরিষ্কার করতে হবে, তাই এই মৃদু অ্যাসিড দিয়েই বাথরুম পরিষ্কার করছি। যদিও আমার মার্বেল বসানো আছে বাথরুমের
মেঝেতে, কিন্তু কিছু করার নেই, এত আয়রন কোনো কিছু দিয়েই ওঠে না। এই মৃদু অ্যাসিডটা দিয়েই আমাকে এই আয়রনের স্পটগুলো তুলতে হয়। প্রতি সময় এভাবেই পরিষ্কার করতে হয়, যার কারণে মার্বেলটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে। কি করব বলুন, সবসময় মানে গ্রামের বাড়িতে থাকা হয় না বলেই ফিল্টারটা বসানো হয়নি, না হলে এতদিন যদি ফিল্টার বসানো হয়ে যেত তাহলে হয়তো আমার এই বাথরুমের মার্বেলটা এভাবে নষ্ট হতো না। যাই হোক, এখন অ্যাসিড দিয়ে বাথরুমটা চারিদিকটা ভালো করে ঘষে নিলাম। প্রথমবার ঘষে নেওয়ার পর একটু ওয়েট করেছি 10 মিনিট মতো, তারপর আবার দ্বিতীয়বার ঘষে নিয়ে জল ঢেলে দিচ্ছি। দেখুন কত আয়রন জমেছিল, একেবারে লাল ঘোলা জল বার হচ্ছে, যার কারণে মানে বাথরুমটা ইউজ করতেও খুবই অস্বস্তি হচ্ছিল। কিন্তু পায়ে ওই যে ব্যথা বললাম, কি করব বলুন, আমার নিজের কাজ আমাকেই করতে হবে, আবার শরীরটাও যতদিন একটু সুস্থ না হচ্ছে ততদিন কি করে পায়ে ভর দিয়ে কাজ করি বলুন। এখনও কিন্তু পায়ে ব্যথা আছে, তবুও সহ্য করার মতো, তাই কাজগুলো করে নিলাম। বাথরুমটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর বাথরুমের সামনেটাই সামান্য জল পড়েছিল তাই মুছে নিলাম। আগে কেমন হলুদ ছিল আর এখন কতটা সাদা হয়েছে দেখে বুঝতে পারলেন কত ময়লা জমেছিল। এগুলো কিন্তু আয়রনেরই ময়লা, কোনো রকম স্লিপ কিন্তু আমার বাথরুমে নেই, কারণ আমি আয়রনটা জমে এটা ঠিক কথা, কিন্তু প্রতিদিন বাথরুম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এখন কেচে নিচ্ছি জামা কাপড়গুলো। আয়রন এত জমে দেখে মনে হয় বোধহয় আমি বাথরুম পরিষ্কার করি না, কিন্তু পরিষ্কার করি। ঝাড় দিয়ে বা ফিনাইল দিয়ে পরিষ্কার করলে, মানে ঝাঁটা দিয়ে রগড়ে দিলে বা ফিনাইল দিয়ে পরিষ্কার করলে আমার বাথরুম মোটেই সাদা দেখাবে না, ওই যে আয়রন। যাই হোক, এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে পুজো সেরে নেব। প্রথমে এই পাতলা কম্বলটা কেচে নিলাম। পাতলা কম্বলটা মুড়িয়ে যদি হারমোনিয়ামটা আনা হয় তাহলে হারমোনিয়ামটা ভালো থাকে, কারণ নরম এই কম্বলটা হারমোনিয়ামের মানে রিডগুলোকে ভালো রাখে। এখন কম্বলটাকে ওই যে ঝুলিয়ে রাখলাম যাতে জলটা অল্প অল্প ঝরে যায়। বাকি জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। জামা কাপড় কেচে স্নান সেরে ফ্রেশ হয়ে এই যে তুলসী গাছটা পরিষ্কার করে নিয়েছিলাম টবটা, সেটা নিচে নিয়ে এলাম, কারণ এই তুলসী গাছটায় আমি সন্ধ্যা প্রদীপ জ্বালবো। এই ঘরটাই আগের দিন পরিষ্কার করেছিলাম, এই জানলার ভেতরে রাখলাম, কারণ আগে যে তুলসী গাছটায় আমি সন্ধ্যা প্রদীপ দেখাতাম সে গাছটা মানে নষ্ট হয়ে গেছে। ইঁদুরে বোধহয় গাছের পুরো গোড়া কেটে দিয়েছিল, তখন আমি কলকাতায় ছিলাম, যার কারণে এখন আর সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ জ্বালার জন্য তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালতে পারি না। কারণ হচ্ছে যে 3 তলার উপরে আমার তুলসী মন্দির আছে, সেখানে সন্ধ্যার সময় আমি যেতে পারি না। তালা খোলা, তালা দেওয়া, বিভিন্ন সমস্যা থাকে, বাড়িতে আমি একলা থাকি, তাই ওই তুলসী গাছটাকেই নিচে নিয়ে এসে সন্ধ্যা প্রদীপ জ্বালবো বলে সেট করে নিলাম। যাই হোক, এখন লক্ষ্মীর ঘট পেতে নিচ্ছি। মা লক্ষ্মী, বাবা মহাদেব এবং আমার গুরুদেবকে সিঁদুর চন্দন পরিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর ঘরটাও রেডি করে নিলাম। আজকে বৃহস্পতিবার, এখন বৃহস্পতিবারের পুজোটা সেরে নিচ্ছি। পুজো টুজো সমস্ত হয়ে গেছে, ঠাকুরকে ফুল অর্পণ করা হয়ে গেছে, এখন আরতি সেরে নিচ্ছি, প্রসাদও দিয়ে দিয়েছি। দেখুন আমার মহাদেবকে কত সুন্দর দেখাচ্ছে, ওই যে টগর ফুল ফুটেছিল গাছে সেটা দিয়েছি। মহাদেব তো সাদা রং ভীষণ ভালোবাসে, আর মা লক্ষ্মীর প্রিয় রং লাল। যাই হোক, যেমন ফুল বাড়িতে ছিল তাই দিয়ে পুজো সেরে নিয়েছি। তারপর একটু আলতা পরেছিলাম, না পুজো সারার আগেই আলতা পরেছিলাম, তখন ভিডিও করা হয়নি, এখন ভিডিও করে দেখাচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আর আমি ঠাকুরের কাছে কেমন আলপনা দিয়েছিলাম সেটাও শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।